নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে গিয়েও জালিয়াতি করতে ছাড়লো না নবান্ন। ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারের নামের তালিকার কথা শুনেছিলেন। ৯ তারিখ যখন শুনানি হলো সুপ্রিম কোর্টে, সেখানে রাজ্য সরকার জানিয়ে রেখেছিল যে আমরাও মাইক্রো অবজারভার হিসেবে গ্রুপ বি র্যাঙ্কের অফিসার দেবো, এবং সেই অনুযায়ী একটা তালিকা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল। সেই তালিকা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল। রাজ্য সরকার দেখিয়েছিল যে দেখো, এসআইআরে আমরা গ্রুপ বি অফিসারের ক্যাটেগরির নামের তালিকা দিচ্ছি। সেই তালিকার একটা অংশ আমাদের হাতে এসে পৌঁছলো, যেখানে দেখছি স্টাফ নার্স, তিনি নাকি গ্রুপ বি অফিসার। টাইপিস্ট গ্রেড, রাজ্য সরকারের টাইপিস্ট গ্রেড 1 গ্রুপ বি অফিসার দেখিয়েছে, আমি বলছি না, নবান্ন দেখিয়েছে। নির্মাণ সহায়ক, তিনি গ্রুপ বি অফিসার। অপারেটর কাম মেকানিক্স, তিনি নাকি গ্রুপ বি অফিসার। মানে প্রতারণার ছক কোন স্টেজে বিস্তৃত হয়েছে নবান্নের এই মহিলা যা করেছেন। টাইপিস্ট, তিনি নাকি গ্রুপ বি অফিসার। ভেটেরিনারি ফার্মাসিস্ট, তিনিও নাকি গ্রুপ বি অফিসার। স্টোর কিপার, তিনিও নাকি গ্রুপ বি অফিসার। আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, তিনিও গ্রুপ বি অফিসার। হেড ক্লার্ক, তিনিও গ্রুপ বি অফিসার। আপার ডিভিশন ক্লার্ক, তিনিও গ্রুপ বি অফিসার। আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, তিনিও গ্রুপ বি অফিসার। হেড অ্যাসিস্ট্যান্ট, তিনিও গ্রুপ বি অফিসার। হেড ক্লার্ক, তিনিও গ্রুপ বি অফিসার। আমার হাতে একটা জেলার শুধু তালিকা এসছে। আমি বলছি এইভাবে ৮৫০৫-এ ম্যাক্সিমামটা ভুয়ো। আপনি ভাবুন, একটা সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করেছিলেন না, এ রাজ্যের সোকল্ড মিডিয়া খুব হইচই করে বলল রাজ্য সরকার মাইক্রো অবজারভারের জন্য ৮৫০৫ জনের নামের তালিকা সুপ্রিম কোর্টে জমা দিল, যারা হইচই করেছিলেন। ঘণ্টাখানেক, এক ঘন্টা তিনেকের মালিকরা করেছিলেন না। এ নিয়ে স্টোরি করলেন যে এত বড় ভুয়ো তালিকা। আমার হাতে ভুয়ো তালিকা রয়েছে, আমি দেখছিলাম ভুয়ো তালিকাটা, চোখ বুলোতে গিয়ে দেখছিলাম। অপারেটর কাম মেকানিক্স, তাকেও ঢুকিয়ে দিয়েছেন গ্রুপ বি অফিসার বলে। নির্মাণ সহায়ক, সে তাকেও ঢুকিয়ে দিয়েছেন। আবার মেকানিক, সব জায়গায় মেকানিক্স হয়ে গেছে, MACH-এ। যাকে, সেটা তো অন্য কথা। প্রশ্নটা হলো, এর জন্য জেল হবে না? নবান্নের চিফ সেক্রেটারি যিনি রয়েছেন, নন্দিনী চক্রবর্তী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার তো জেলে হওয়া উচিত। সুপ্রিম কোর্ট সেটা দেখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সুপ্রিম কোর্ট দেখবেন। তো প্রশ্নটা এইখানেই। আমি বলছি, বাংলার মানুষের ভাগ্য নিয়ে এই প্রতারক মহিলা অনেক দিন ধরে নোংরামি করছেন, খেলছেন। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে যদি একটা রাজ্য সরকার মিথ্যে কথা বলে, তারপর তার জেল হবে না কেন? আমি প্রশ্নটা করছি, কেন জেল হবে না? সুপ্রিম কোর্টকে মিসলিড করা, সর্বোচ্চ আদালতকে মিসলিড করা, মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি, মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি সূর্যকান্ত, তাঁর বেঞ্চে গিয়ে একটা সরকার এই মেকানিক্সকেও গ্রুপ বি অফিসার বলে তালিকা জমা দিচ্ছে, আর তারপর তার যদি বিচার না হয়, তাহলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাটা টলে যাবে না? প্রশ্নটা করছি। আমি তথ্য দিয়ে তো দেখাচ্ছি, আমার কাছে তথ্য রয়েছে, আমি পরপর আপনাদের দেখাচ্ছি। দেখুন যে তালিকা দেখছেন, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, তাদেরও গ্রুপ বি সাজিয়ে মমতার প্রশাসন সুপ্রিম কোর্টে গিয়ে জমা দিয়ে এসছেন। এটা চোখে পড়লো না মেনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার কারোর চোখে পড়লো না? কেন চোখে পড়লো না? কিসের জন্য? শুধু নবান্নের বিজ্ঞাপন এত মহার্ঘ? প্রত্যেক দিন প্রশ্ন করি। আমি অনুসন্ধান করতে করতে গিয়ে চমকে যাচ্ছিলাম, এই কোন তালিকা ৮৫০৫ জনে? ইফ দিস ইজ ট্রু, তার মানে প্রতারক না জালটা সুপ্রিম কোর্টে গিয়ে কীরকম, কি কনফিডেন্স নিয়ে এরা ওখানে দিচ্ছে। নির্বাচন কমিশন অবশ্য একটা ভালো কাজ করেছে। নির্বাচন কমিশন গতকাল বলে দিয়েছে সবার বায়োডাটা জমা দাও। এই ৮৫০৫ জনের বায়োডাটা রাজ্য সরকারকে জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। দে উইল গো থ্রু ইট, ভেরিফাই করবেন, চেক করবেন যে কে গ্রুপ বি অফিসার, কে গ্রুপ বি অফিসার না। গ্রুপ বি অফিসার ক্যাটাগরি না হলে তারা বাতিল হবে, এবং এই প্রসেসটা ৭-৮ দিন চলবে। আজকে কত তারিখ? ১২ তারিখ। ফাইনাল শুনানি শেষ হবে কবে? ২১ তারিখ। এই ৭-৮ দিন এখন নির্বাচন কমিশনকে এই প্রতারক মহিলা ব্যস্ত রাখবেন যে বায়োডাটা চেক করার জন্য। নির্বাচন কমিশন যে বায়োডাটা চেকিংয়ের কথা বলবে, যা এবার যা সুপ্রিম কোর্টে যা, না যা সুপ্রিম কোর্টে যা, গিয়ে বল যে মহামান্য বিচারপতি আমাদের বায়োডাটা চাইছে। তাহলে কত বড় ধরিবাজ প্রতারক না হলে এই সিচুয়েশন হয় বলুন তো? তারপর ৯ তারিখ কারা শুনানিতে ছিলেন, একটু এই দিকটা নিয়ে চিন্তা করুন। এটা নিয়ে কেউ কোনো কথা বলে না। অভিষেক মনু সিংভি রাজ্য সরকার হয়ে, কে ছিলেন? মানিকা গুরুস্বামী, কে ছিলেন? শ্যাম দিওয়ান, কে ছিলেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরও প্রচুর আইনজীবী ছিলেন রাজ্য সরকার তরফে। একদিনে কত কোটি টাকা গেছে আইনজীবীদের ফিস, কনসালটেশন ফি,
কলকাতা থেকে যেসব অফিসাররা গেছেন, কলকাতা থেকে যেসব সেট অফ আইনজীবীরা গেছেন, যে 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 ল ফার্মকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কত কোটি টাকা একদিনে 9 তারিখ খরচা করেছেন এই ফলস স্টেটমেন্ট দেওয়ার জন্য। এরপরও ভাববেন না বাংলার মানুষ, আমি আপনাদের কাছে বলছি, 2026 এই প্রতারক মহিলা যদি আবার ক্ষমতায় আসেন, আপনাকে বেছে দেবে, আমাকে বেছে দেবে, অলরেডি বেছে দিচ্ছে। দেখছিলাম এসআইআরের এতে অনুপ্রাণিত ডিজিটাল মাধ্যম, এখন কেউ কেউ একটু কথা বলছেন, বলতে গিয়ে বলছেন আরে জন্মের আগেই তো বার্থ সার্টিফিকেট পেয়ে যাচ্ছে লোকজন। অর্থাৎ ধরুন যে লোকটার যে যবে জন্ম তারিখ, যে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তার আগে। সকল অনুপ্রাণিত ডিজিটাল মাধ্যম কালকে দেখলাম প্রকাশ করেছে, একটু একটু লজ্জাবোধ নিয়ে প্রকাশ করেছে, এক ব্যক্তির 10 সন্তান, একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 10টা সন্তান। ঠিক আছে, হোক 20 বছরে 10টা সন্তান। তো এক সন্তানের সঙ্গে আরেক সন্তানের বয়সের তফাৎটা কত, জন্মের তো মানে যে তারিখে একজন জন্মেছেন তার থেকে কতদিন বাদে জন্মেছেন শুনবেন? 6 মাস। অর্থাৎ একজন বাবার একজন সন্তান জন্মেছে, তার 6 মাসের মধ্যে আরেক সন্তান জন্মেছে, এবং 10টা সন্তান, 10 জন সন্তান জন্মেছে। আরও শুনবেন, যার জন্য মমতা অভিষেক গ্যাং সুপ্রিম কোর্টে গিয়ে কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন, নিজে অভিনয় করতে কালো শাল কালো ওড়না লাগিয়ে চলে গেছেন না। একজন সন্তানের সঙ্গে একজন সন্তান, আমি তারিখগুলো একটু পড়ে শোনাই, তাহলেই আপনারা বুঝবেন। 1 জানুয়ারি 1984 একজন জন্মেছেন, 1 জানুয়ারি 1988 আরেকজন জন্মেছেন, 4 বছর তফাৎ। 5ই ডিসেম্বর 1990, অর্থাৎ 1.5 বছরের কিছু বেশি তফাৎ, ঠিক আছে বুঝলাম। 1 জানুয়ারি 1991, অর্থাৎ 5ই ডিসেম্বর 1990 থেকে 5ই ডিসেম্বর 1990 থেকে 1 জানুয়ারি 1991, 25 দিনের সব তফাতে একজন সন্তান জন্মেছে এক বাবার। এসআইআর এগুলো আইডেন্টিফাইড হয়েছে। 14ই আগস্ট 1994 একজন জন্মেছেন, 11ই এপ্রিল 1996 একজন জন্মেছেন, 1 জানুয়ারি 1997 জন্মেছেন একই বাবা মায়ের সন্তান, 1 জানুয়ারি 1998 একজন জন্মেছেন। মানে 11ই এপ্রিল 1996 থেকে 1 জানুয়ারি 1997, কত তফাৎ? 6 মাসের তফাৎ। 10ই মার্চ একজন জন্মেছেন 2000, 13ই ডিসেম্বর 2004, অর্থাৎ একই মাকে দেখিয়ে একই বাবাকে দেখিয়ে ভোটার লিস্টে নাম তোলে। আমি হাতে তালিকা নিয়ে আপনাদের সামনে কথা বলছি, মানে আমি বলছি প্রতারণার নানান স্টাইলে অপারেশন, এগুলো তো সুপ্রিম কোর্ট দেখবে না, দেখা সম্ভব নয়, কিন্তু বাংলার মানুষ তো দেখবে, বাংলার মানুষের তো দেখা উচিত। আপনি ভাবুন তো, স্টাফ নার্স তাকে সাজিয়েছে গ্রুপ বি অফিসার, আপনি ভাবুন তো মেকানিক্স তাকে সাজিয়েছে গ্রুপ বি অফিসার, এবং কি কনফিডেন্স একটা প্রতারক সরকার। আমি বলছি প্রতারক যখন কনফিডেন্ট হয় না, সে কিন্তু মারাত্মক হয়। শিক্ষিত প্রতারক, এরা তো শিক্ষিত, এরা স্কিল্ড প্রতারক, এবং এদের পেছনে বাঘা বাঘা আইনজীবীরা দাঁড় করেছেন। একবার মনে হলো না আমি এক মেকানিক্সকে গ্রুপ বি অফিসার সাজিয়ে দিচ্ছি সুপ্রিম কোর্টে। বাংলার সোকল মিডিয়া, কালকে সন্ধ্যেবেলা আমি অপেক্ষা করছিলাম যে কোন কোন মিডিয়া এটা নিয়ে শো করে। সর্বাধিক প্রচারিত মিডিয়া একটি কথাও বললেন না, তারা এনআইএ নিয়ে ব্যস্ত থাকলেন। অথচ এই তালিকা যদি আমার হাতে আসে, আমি যে তালিকা নিয়ে কথা বলছি সে তালিকা তাদের হাতে যায়নি। দিদিমণি বকে দেবে, দিদি বকে দেবে, ফলত দিদি বকে দিলে আমার নবান্নের বিজ্ঞাপনটা চলে যাবে, ফলত আলটিমেটলি আমি এটা নিয়ে কথা বলবো না। দিস ইজ দ্য ট্রেন। আমি বলছি একটা সোসাইটি, একটা স্ট্রাকচারে একজন প্রতারক মহিলা, দেখুন জনমানুষে মিথ্যা কথা বলেন বুঝলাম, জনমানুষে বলছেন আমার পা মচকে গেছে, আমি পা ভেঙে দিয়েছে, বুঝলাম মিথ্যা কথা বলছেন, কিন্তু সেই মানুষটি যদি বিধানসভার ভেতরে মিথ্যা কথা বলেন, লেজিসলেটিভ স্ট্রাকচারটা নড়বড়ে হয়ে যাচ্ছে। সেই মহিলা যদি নবান্নের প্রশাসনিক ভবনে বসে মিথ্যা কথা বলেন, একটা হয়ে যাওয়া ডিএ রায়কে যিনি সাবজুডিস বলে চালান, সেটা নিয়ে বাংলা মিডিয়া প্রশ্ন করতে পারে না যে এসআইআর সাবজুডিস আপনি বকছেন, ডিএ রায় দিয়ে দেওয়ার পর কী করে সাবজুডিস হয়। একটা সিদ্ধারাওয়ালা সাংবাদিক নবান্নে ছিল না, প্রশ্ন করে। আজকে আলোচনা করছিলাম একজনের সঙ্গে যে সাংবাদিকদের কি সত্যি সিদ্ধারা বেঁকে গেছে নাকি তাদের মালিক বারণ করে দেন, চিফ এডিটর বারণ করে দেন, ওরে প্রশ্ন করিস না, দিনের শেষে আমাদের বিজ্ঞাপনের উপর তোর মাইনেটা হয়। কেউ প্রশ্ন করতে পারলো না যে এসআইআর তো সাবজুডিস, সেটা নিয়ে আপনি এত বকবক করছেন, এত কথা বলছেন, আপনি ডিএ মামলার হয়ে যাওয়া রায়কে কী করে সাবজুডিস বলে পাশ কাটাচ্ছেন কেন?
ওয়ান সিঙ্গেল জার্নালিস্ট পাওয়া যায় না। বাজারটা এরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। সন্তু পান্ডা নেই, ওই নবান্নে তাদের হয়তো ইন্টারেস্ট নেই, কিন্তু হলে তারা হয়তো প্রশ্নটা করতেন। কিন্তু বাংলার সকল মিডিয়া করে না। বাংলার সকল মিডিয়া এত বড় একটা প্রতারণা, যেখানে ৮,৫০৫ জনের নাম দেওয়ার পর সেখানে অধিকাংশ ভুয়ো নাম পাঠিয়ে দিয়েছে, মানে যারা আদৌ গ্রুপ বি অফিসার নয়। তারপরে সেটা নিয়ে কেউ ঘণ্টাখানেক শো করে না এই বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া। আমি এই প্রশ্নটা রাখলাম আপনাদের ভাবার জন্য। আপনারা দেখছেন স্ক্রিনে, আমি দেখাচ্ছি, আমি সবে একটা জেলার পেয়েছি, একাধিক জেলার আমি পাবো। এবং আমি দেখুন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টকেও লিখব, লেট দ্যাট বি কাউন্টেড, যে একটা সরকার কীভাবে মিথ্যা কথা বলেন। আমার কথা কে সুপ্রিম কোর্ট শোনার কে আছে? কিন্তু সুপ্রিম কোর্টকে যখন মিথ্যে ইনফরমেশন একটা সরকার দেয়, তখন সেটা নিয়ে একটা কাউন্টার মামলা হওয়া উচিত। জানি না বিরোধীরা করবেন কি না, নিশ্চিতভাবে হয়তো করবেন, আমি আমার নিজের ধারণা, কিন্তু তো করা উচিত। একটা সরকার মিসলেড করছে, আমি আদালতকে যখন মিসলেড করবেন না, তখন সেটা প্রতারণা, সেটা ওই জেলের ভেতরে মহিলাকে দেখতে পাওয়ার মতো যুক্তিসঙ্গত কারণ থাকে। ইফ আই এম রং বলুন, আমি ইচ্ছাকৃতভাবে হাইকোর্টকে মিসগাইড করছি, মিথ্যে কথা বলছি। আমি যখন কোনো একটা আদালতে কোনো একটা এতে সাক্ষী দিতে উঠি, তখন আমি যাহা বলিব সত্য বলিব বলি না। যখন একটা শপথ গ্রহণ করি, যাহা বলিব সত্য বলিব বলি না। গতকাল কলকাতা হাইকোর্টে একটা ঘটনা ঘটেছে, আমি জাস্ট শুয়ে যাই। আমি এটা গতকাল ফেসবুক লাইভ করেছিলাম। জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আইনজীবীরা গিয়ে বা সরকারের আইনজীবীরা গিয়ে বলেছেন যে আপনার রায়ের বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চে গেছি। মহামান্য বিচারপতি জিজ্ঞেস করেছে, আমার রায়টা কি ডিভিশন বেঞ্চ স্থগিত করেছে? বললো না, খোঁজ নিয়ে জানা গেছে না। তাহলে কি করে আমার রায় কার্যকরী করলেন না আপনারা? উত্তর নেই। মানে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চকে গিয়েও ডিভিশন বেঞ্চের নাম করে মিসগাইড করছে। মানে কত বড় প্রতারণার জাল বিস্তৃত করেছে একটা সরকার। হাইকোর্টে মিথ্যা কথা বলছে, সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলছে, নিরন্তর মিথ্যা কথা বলছে। যারা চুরি করে চাকরি গিয়েছিল, তাদের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তাদের কাছ থেকে টাকা ফেরত। সুপ্রিম কোর্টে গিয়ে একটা বলেছে যে আমাদের ডিএমরা বলেছেন টাকা ফেরত নেওয়ার প্রসেসটা চালু হয়েছে। তাদের একটা নোটিশ 31শে ডিসেম্বর নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে যে যাদের করাপ্টেড তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার লিস্ট তৈরি করা, অথচ লিস্ট তাদের কাছে আছে। আমি বলছি, একটা সরকার বহুবিধ স্টাইলে প্রতারক হলে এইগুলো দেখা যায়, যেগুলো বলছি। কিন্তু সেই সরকারের প্রতারণা বাড়ে তখন যখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ চোখটা এরম করে থাকে। পার্থ চট্টোপাধ্যায়কে 2022-এর 23শে জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয়েছিল, মনে আছে আপনাদের? আর এ রাজ্যের চাকরি চুরিটা শুরু হয়েছিল 13-14 সাল থেকে। 13-14 সাল থেকে 22 পর্যন্ত বাংলার সংবাদ মাধ্যম কেউ জানতো না নাকি যে রাজ্যে চাকরি বিক্রি হয়। আমি খুব বিনীতভাবে বলছি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমি নিজে ব্যক্তিগতভাবে 2019-এ এইটা নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম, চাকরি চুরি। তখন কোনো মিডিয়া একটি সংবাদও করেনি। আমার বিরুদ্ধে ফেক কেস দিয়ে আমাকে অ্যারেস্ট করানো হয়েছিল, কেন আমি চাকরি চুরি নিয়ে কথা বলেছি। অথচ 2019-এর পর 3 বছর বাদে সেই মিডিয়া বলে, আরে এই পার্থ চুরি করেছে, এই অনুব্রত মণ্ডল চুরি করছে, এই কেষ্টমণ্ডল চুরি করেছে, বা চাকরি চুরির ব্যাপারটাকে নিয়ে ইডি যখন গ্রেফতার করলো পার্থ চট্টোপাধ্যায়কে, তখন বাংলার সংবাদ মাধ্যম জানলো যে এখানে এ রাজ্যে বসে নাকি চাকরি চুরি হয়। কি বলবো, আমি একসময় 3 দশক আনন্দবাজার পত্রিকার বিজ্ঞাপন দপ্তরে কাজ করেছি। কথায় আছে, কাক কাকের মাংস খায় না। আমি জ্ঞানত আনন্দবাজার পত্রিকার সম্বন্ধে কখনো খারাপ কথা বলতাম না, কিন্তু বলছি এই কারণে, বিকিয়ে যাওয়া সংবাদ মাধ্যম কিন্তু এই সমাজের যারা করাপ্টেড প্র্যাকটিসটা করে তাদের ইন্সপিরেশনাল শক্তি হিসেবে কাজ করে। আমি ভুল বললাম কিনা কমেন্ট বক্সে লিখবেন। তাদের ইন্সপিরেশন অর্থাৎ তাদের শক্তি যোগায়। আরে দেখো, মিডিয়া তো চোখ বুঝে আছে, এ কথাটা তো বেশি বলছে না। 8,505 জনের মতো এত ভুয়ো তালিকা আমার চোখে ধরা পড়লো। আমি যেগুলো দেখাচ্ছিলাম আপনাদের, এবিপি আনন্দের চোখে ধরা পড়লো না। এখানে তো লুকিয়ে রয়েছে উত্তর। বাকিটা আপনারা যথেষ্ট বুদ্ধিমান লোক, বিচার করবেন। কিন্তু আমি সরাসরি একজন কর্মচারী সংগঠনের মুখ, সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের কাছে জিজ্ঞেস করছিল, এই যে ভুয়ো যাদের আইসিডিএস সুপারভাইজার, যাদের মেকানিক্স, এদের ঢোকানো হয়েছে, এটা কি ঠিক? তার মুখ থেকেও কনফার্মেশন পেলাম। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ কী বললেন আমি আপনাদের এই মুহূর্তে শোনাব।
হ্যাঁ, গোটা রাজ্যের তালিকাটা দেখলে তো আরো চমকে যাবেন, কারণ আচ্ছা। ওটা হয়তো একটা জেলার তালিকা দেখেছেন হয়তো। হ্যাঁ। আমরা সংখ্যা শুনে যেটা বুঝতে পারলাম। হুম। রাজ্যের তালিকাতে গড়মিলটা আরো অনেক বেশি। আসলে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু আমি একদমই অবাক হচ্ছি না। তার কারণ হচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আদালতের পক্ষে দাঁড়িয়ে আমরা আগে জানতাম যে আদালতে মিথ্যা হলফনামা দেওয়া যায় না। এরা বেমালুম প্রায় প্রত্যেকটা মামলাতে এরা আদালতে মিথ্যা হলফনামা মানে দিতে কার্পণ্য বোধ করে না। এতে কোনো কুণ্ঠাও নেই, কোনো ভয়ও নেই, কোনো লজ্জাও নেই। আমি বলবো যে এটা আদালতের দুর্বলতাও বটে এক প্রকার, যে আদালতে মিথ্যা হলফনামা দিচ্ছেন, তারপরে সেইটাকে নিয়ে কোনো অফিসারের বিরুদ্ধে আজ পর্যন্ত এই বিগত 14 বছরে আদালত কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটা আমাদের কাছেও অবাক করার মতো বিষয়, যে কারণের জন্য এরা মানে এত কিছু মিথ্যাগুলো বলতে পারেন এবং পার পেয়ে যান আর কি। জানে যে কিছুই তো হবে না, কি আর অসুবিধা, কিছু মানুষ চিৎকার চেঁচামেচি করবে, দিনের শেষে আলটিমেটলি দিদিমণির বদান্যতা পাওয়া যাবে, যেসব অফিসাররা এই কাজগুলো করেন আর কি। হুম 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 দ্বিতীয় হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা, হুম মানে জনমানুষের কাছে মিথ্যা কথা বলাটা তো এটা ধরুন অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু এই যে দুটো প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের মধ্যেও মিথ্যা তথ্য দেওয়াতেই এখন মানে সিদ্ধি লাভ করে গেছে। তো আমাদের কাছে এটা অবাক করার বিষয় নয়। তবে একটা ভালো বিষয় সেটা হলো যে নির্বাচন কমিশন আবার এই যে 8,500 জন তাদের বায়োডাটা চেয়ে পাঠিয়েছে। বাজারকে পাঠিয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে ফলস হলফনামা, এ তো ফেক হলফনামা। এর জন্য তো ইমিডিয়েটলি নন্দিনী চক্রবর্তী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই জেলে ঢোকানো উচিত। হ্যাঁ, সেটা কে ঢোকাবে? কে ঢোকাবে? সেটা তো সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে ব্যবস্থা নিতে হবে। একদম এখন একদম। তারা হয়তো জানবেন, তাদের কাছে যদি এটাকে ধরিয়েও দেওয়া হয়, তারপরে তারা বলবেন যে এই বাবা এরকম বদমাইশি করো না, এই বলে তো তারা ছেড়ে দিচ্ছেন। এবং না এটা না, তো একে তো ধরুন একদম মানে প্রশাসনিক প্রধান দুই চিফ সেক্রেটারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকেই জেলে ঢোকানো উচিত, এটা পরিষ্কার বলছি। কেন সুপ্রিম কোর্টে গিয়ে আপনি ফেক হলফনামা দিচ্ছেন, গ্রুপ বি অফিসার হিসেবে অপারেটর কাম মেকানিক্সকে চালাচ্ছেন। হ্যাঁ, এটা তো ধরুন মানে এই মামলার ক্ষেত্রে নয়, সেটা এসএসসি মামলা বলুন বা ডিএ মামলা বলুন, এই ক্ষেত্রেও একাধিকবার বলা হয়েছে। আমরা সেটাকে কোর্টের মধ্যেই পয়েন্ট আউট করানোর চেষ্টা করেছি, তারপরে মানে বিচারপতিরা শুনেছেন, কিন্তু এমন কথা কোনো কোনো সময়ই বলতে শুনিনি তাদেরকে যে কোন অফিসারই তালিকা বানিয়েছেন যে তাদের সাহস কি করে হয়, তাদেরকে ডেকে নিয়ে এসো, তারা জবাব দিক, না হলে পরে তাদের চাকরি চলে যাবে। এই ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু হবার নেই। আসলে আমি যেটা লক্ষ্য করছি খুব দুর্ভাগ্যের বিষয়, সেটা হচ্ছে যে গোটা মানে পশ্চিমবঙ্গে তো বটেই, গোটা ভারতবর্ষ জুড়েই কোথাও না কোথাও প্রত্যেকটা ব্যবস্থার মধ্যে মানে দুর্নীতিকে খুব লঘু করে দেখার একটা চল শুরু হয়েছে। জানি না এটার মানে শেষ কোথায় হবে, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসাবে অত্যন্ত উদ্বিগ্ন এই বিষয়টাকে নিয়ে। পশ্চিমবঙ্গে তো মানে চিন্তা করার ব্যাপার, মানে মানে অকল্পনীয় একটা বিষয় যে দুর্নীতি মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং সংগঠিত দুর্নীতি কোন জায়গাতে যেতে পারে এবং কতটা পেনিট্রেটিং হতে পারে, যেটা পশ্চিমবঙ্গকে খুব কাছ থেকে না দেখলে কোনো মানুষ বুঝতে পারবেন না। মানে অত্যন্ত ব্যথিত এবং আশঙ্কিত পশ্চিমবঙ্গকে নিয়ে। ঠিক। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ।